আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে থেকেও দূরে তুমি গল্পের ২ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। চলুন গল্প শুরু করা যাক। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আজ্জু। এই যাত্রায় অন্তত বেঁচে গেছে। পরে কি হবে সে না হয় পরে দেখা যাবে। সকাল সকাল ভার্সিটিতে প্রবেশ করল আরমান। বাইকের শব্দ পেতেই মাঠের শিশির ভেজো ঘাসের উপরে বসে থাকা শিক্ষার্থীদের একবার নজর পড়ল তার উপর। অনাকাঙ্ক্ষিতভাবেই সবার মনোযোগ কেড়ে নিল আরমান। ছেলেরা অবশ্য খুব তাড়াতাড়ি নিজের দৃষ্টি সরিয়ে নিল, তবে মেয়েরা নিজেদের দৃষ্টি সরাতে পারল না। আরমানের নিজেকে নিয়ে একটা ব্যাপারে ভীষণ গর্ব হয়, আর তা হল কোনো মেয়ে একবার ওর দিকে তাকালে তৎক্ষণাৎ নিজের দৃষ্টি অন্যদিকে ফেরানোর ক্ষমতা থাকে না। হ্যাঁ, এটাই আরমানের গর্ব। আরমানের মতে মেয়েদের মনোযোগ পাওয়াটা পৃথিবীর সবচেয়ে কঠিন ব্যাপারগুলোর একটা, যেটা সবাই পায় না। বাইক নিয়ে গিয়ে মাঠের একপাশে দাঁড় করালো। এই ঠান্ডার দিনে নিজেকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য পাঞ্জাবির উপরে একটা শাল জড়িয়েছে আরমান। সাদা পাঞ্জাবির উপরে ছাইরঙা শালটা বেশ মানিয়েছে। বাইক থেকে নামতে নিয়ে কাঁধের উপর থেকে শালটা পড়ে গেল। আরমান আলগোছে এক হাতের সাহায্যে শালটা আবারও সেই কাঁধের উপরে তুলে দিল। মুহূর্তের মাঝে কয়েকজন যুবক আরমানকে ঘিরে দাঁড়াল। সবার মুখেই হাসি। সবাই একসঙ্গে সালাম ঠুকল। আরমান আলতো হেসে সালামের জবাব দিল। চোখে মুখে তার আজ একটু বেশি হাসি দেখা যাচ্ছে। এত কাজের মাঝেও তার চেহারার লাবণ্য একটু কমেনি। ধবধবে ফর্সা ত্বকের উপর খোঁচা খোঁচা দাড়ি, তীক্ষ্ণ চোয়াল, ঘন ভ্রুজোড়া, কালো মণিযুক্ত গভীর চোখ দুটোতে যেন কি এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। বা এমনও হতে পারেন যে সেই চোখের ভাষাটা পড়া হয়তো খুবই সহজ, তবে সবার জন্য না। তবে আরমান হাসলে সেই জটিল চোখ দুটো দেখতে ভীষণ নিষ্পাপ লাগে। মনে হয় কোনো রহস্য, কোনো জটিলতা লুকিয়ে নেই ওঠানে। আছে কেবল অপর পাশের মানুষটাকে মাতাল করে তোলার জন্য ভয়ঙ্কর কোনো নেশাদ্রব্য। ঠোঁট দুটো সিগারেটের ছোঁয়া পেতে পেতে হালকা কালচে বর্ণ ধারণ করেছে। তবে যখন গালে হালকা টোল পড়ে তখন সেই কালচে ঠোঁট দুটো দেখতেও আর খারাপ লাগে না। এত পরিপাটি সাজসজ্জার মাঝেও বড় হয়ে যাওয়া চুলগুলো দেখতে একটু অগোছালো লাগছে ঠিকই, তবে ছেলেটার সৌন্দর্য কমাতে পারেনি। আরমান হাতের সিলভার ডায়ালের ঘড়িটায় চোখ বুলিয়ে একবার সময়টা দেখে নিল। একদম ঠিক সময়েই এসেছে। হাতের সাহায্যে অযত্নে বড় হওয়া চুলগুলো পিছনে ঠেলে দিয়ে সামনে এগিয়ে গেল। ওর অনুসারী হিসাবে পেছন পেছন ছেলেগুলোও আসল। আরমান সোজা অডিটোরিয়ামে ঢুকল। আজ সকাল সকালই চলে এসেছে ভাষণ দেওয়ার জন্য। যদিও হাতে এখনও সময় আছে, তবে আরমান কাজের জায়গায় দেরিতে পৌঁছনোর থেকে সময়ের আগে পৌঁছতেই বেশি পছন্দ করে। অডিটোরিয়ামটা তখনও ফাঁকাই। আরমান ভেতরে গিয়ে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসল। ওর সঙ্গে আসা ওর দলের ছেলেগুলো আরমানের পাশে বসল না। দলের একটা ছেলে আগ বাড়িয়ে আরমানকে একটু খুশি করার জন্য বলল, ভাই চা খাবেন? একটু চা আনি, ভাষণ দেওয়ার সময় তাহলে গলাটা পরিষ্কার থাকবে। আরমান পকেট থেকে ফোনটা বের করতে করতে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, প্রয়োজন নেই। ছেলেটা থেমে গেল। এবার অন্যজন আরও একটু খাতির দেখিয়ে বলল, ভাই নাস্তা করে এসেছেন তো সকালে, নাকি নাস্তার ব্যবস্থা করব? না, দরকার নেই, আমি খেয়ে এসেছি। তোরা খেয়েছিস? হ্যাঁ ভাই, খেয়েছি। তোদের কোনো ঝামেলা হয়েছে নাকি? তোদের মুখ দেখে মনে হচ্ছে কিছু বলবি। ছেলেগুলো বোধহয় সত্যি কিছু বলতে চাইছে আরমানকে, তবে সাহস করে বলে উঠতে পারছে না। ওদেরকে একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে দেখে আরমান ফোনটা পকেটে রেখে চোখ তুলে ওদের দিকে তাকাল। আরমানকে তাকাতে দেখেই সবাই চাওয়াচাওয়ি থামিয়ে একদম সোজা হয়ে দাঁড়াল। আরমান কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি সমস্যা? একটা ছেলে সাহস করে বলল, ভাই মুনতাসির আরেফিন আছে না? হ্যাঁ আছে। তো কি হয়েছে? আসলে হয়েছেটা কি, ওর দলের লোকজন বলাবলি করছে ওর নাকি জনপ্রিয়তা বেশি জন্য আপনি ওর সাথে ভালো ব্যবহার করে চলছেন, মানে আপনি ওকে হাতে রাখতে চাইছেন, এই আর কি। আরমান ব্যঙ্গাত্মক হেসে বলল, সত্যি? হ্যাঁ ভাই, সাথে এটাও বলাবলি করছে যে ওই মুনতাসির যদি আপনার বিপক্ষে দাঁড়াতো তাহলে নাকি আপনি জিততে পারতেন না, কিন্তু ও আপনাকে সম্মান করে বলে আপনার অসম্মান যেন না হয় সেজন্য সহ বট পদের জন্য লড়ছে। আর তোরা সেসব শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছিস নাকি? না ভাই, তেমন কোনো ব্যাপার না, আসলে আপনি তো কোনো প্রকারে ঝামেলা করতে নিষেধ করে দিয়েছেন। আর ওরা বারবার সেই সুযোগটা নিয়ে আমাদেরকে খেপানোর চেষ্টা করছে। আপনি অনুমতি দিন, সব কটার মুখ বন্ধ করে দেব। আরমানের মুখ থেকে হাসিটা হারিয়ে গেল। চোখে মুখে তার কাঠিন্য ভাব ফুটিয়ে তুলে বলল, নিষেধ করেছি তোদের এসব ঝামেলা করতে? রাজনীতি মানেই যে ঝামেলা করতে হবে এই ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেল। আমি শান্তিপ্রিয় মানুষ, এসব ঝামেলা আমার পছন্দ না। মুনতাসিরের সাথে তো মোটেও না।
যেখানে দেখবি ঝামেলা ছাড়া টেকা যাচ্ছে না সেখানে সোজা মুখ বন্ধ করে দিবি, কিন্তু এই রোজ রোজ টুকটাক মারামারি আমার পছন্দ না। পাশ থেকে অন্য একটা ছেলে বলে উঠল, ভাই, আমার ওই মুনতাসিরের এত ভালো মানুষই ঠিক সুবিধার লাগে না। আপনার সাথে তো বেশ ভালো ব্যবহার করে, তাহলে ওর দলের ছেলে পেলে কেন এমন কথা বলবে? আমার মনে হয় ও আপনাকে হাতে রেখে নিজের জনপ্রিয়তা বাড়াচ্ছে। আরমান চেয়ারে মাথাটা এলিয়ে দিয়ে বলল, রাজনীতির প্যাচ তোরা এখনো বুঝে উঠতে পারিসনি। ঝামেলা করছে একজন আর নাম হচ্ছে অন্যজনের। শোন, কেউ কাউকে হাতে রেখে জনপ্রিয়তা বাড়াতে পারে না। জনপ্রিয়তা বাড়ে তার পরমে। যেভাবে আমি জনপ্রিয়তা পেয়েছি ঠিক একইভাবে মুনতাসিরও জনপ্রিয়তা পেয়েছে। ছেলেটাকে আমার বেশ ভালো লাগে। ও আমার থেকে অল্প সময় জনপ্রিয়তা লাভ করেছে। আর আমি মানুষ চিনি। এই রাজনীতিতে আসার আমার যে উদ্দেশ্য, মুনতাসিরেরও ঠিক সেই একই উদ্দেশ্য। যদিও আমার প্রতিপক্ষ হয় এবং আমার থেকে অধিক যোগ্য হয়, তবে আমি চাই ও যেন জেতে। তখন আমার হারের মাঝেও একটা স্বস্তি থাকবে। ছেলেগুলো আর কিছু বলার সাহস পেল না। আরমান ঘড়িতে একবার সময় দেখে নিল। এখনও বেশ অনেকটা সময় বাকি আছে। এখন আরমানের মনে হচ্ছে ও বোধহয় একটু বেশি তাড়াতাড়ি এসে গেছে। এত তাড়াহুড়ো করে ঘুম থেকে না উঠলেই হতো, আরও কিছুক্ষণ ঘুমানো যেত। তবে এখন আর তার সামনে এত জটলা ঠিক ভালো লাগছে না। সারাক্ষণ যে ছেলেগুলো কেন ওকে এভাবে ঘিরে রাখে আরমান ঠিক বুঝে উঠতে পারে না। মৃদু বিরক্তিকর গলায় বলল, তোর এখন যাতো, এত ভিড়ভাট্টা ভালো লাগছে না। বাধ্য ছেলের মতন তারা আরও একবার আরমানকে সালাম দিয়ে সেখান থেকে এক এক করে চলে গেল। এবারে যেন আরমান একটু শান্তি পেল। গায়ে হাওয়া লাগছে এখন। তবে কিছুক্ষণের মাঝে আরও একটা সালাম আরমানের কানে এলো। এবারে আরমান বিরক্ত হল না। চেয়ারে এলিয়ে দেওয়া মাথাটা সোজা করে বসল। কণ্ঠটাও নরম হল। ওয়ালিকুম আসসালাম। এসো মুনতাসির, আমার পাশের চেয়ারটায় বসো। গাঢ় জামরানের পাঞ্জাবি পরেছে মুনতাসির। ছেলেটা দেখতে বেশ সুদর্শন। গোলগাল মুখের সাথে চোখা একটা নাক, একদম মেয়েদের মতো গোলাপি ঠোঁট। চুলগুলো সবসময় এলো এলো থাকে। তার কারণ পাঞ্জাবির সাথে অধিকাংশ সময় সে টুপি পরে। এখনও তার ব্যতিক্রম হল না। তবে মুনতাসির পাতলা টুপিটা মাথা থেকে খুলে পাঞ্জাবির পকেটে রাখল। ফর্সা গালে এক আঙ্গুল সমান দাড়ি। ছেলেটার মুখে সবসময় একটা হাসি থাকে। আজ অবধি আরমান কখনোই মুখে কোনো কাঠিন্যতা, রাগ বা গম্ভীর ভাব দেখেনি। সবার সাথে বেশ সুন্দর হাসি হাসি মুখে কথা বলে। মূলত মুনতাসিরের ব্যবহারটার জন্যেই এত তাড়াতাড়ি বেশি জনপ্রিয়তা পেয়েছে। মোট কথা, মুনতাসিরের মুখটা দেখলেই কেমন যেন একটা শান্তি অনুভব করা যায়। হাসলে যেন নূর ঝরে। মুনতাসির আরমানের পাশে একটা চেয়ার টেনে বসল। আরমান একটু ঝুঁকে এসে হাতের সাহায্যে মুনতাসিরের চুলগুলো ঠিক করে দিয়ে বলল, এবার ঠিক আছে, মাশাল্লাহ, এখন দেখতে আরও সুন্দর লাগছে তোমায়। মুনতাসির আলতো হাসি বলল, কেমন আছেন ভাই? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা এখানে হঠাৎ কোনো দরকার ছিল আমার সাথে? আপনি তো আজ ভাষণ দেবেন, শুনতে এলাম সেসব। আপনি কি বলেন, কি করবেন, পরিকল্পনা কি, সেসবই শুনতে এলাম আর কি। তুমি কি ভুলে যাচ্ছ মুনতাসির যে আমি তোমার প্রতিপক্ষ দলের? মানছি আমি আপনার প্রতিপক্ষ দলের, তবে এসব রাজনীতি নির্বাচনের বিষয়গুলোতে আমি আগ্রহ খুঁজে পেয়েছি আপনাকে দেখে। আপনি নিশ্চয়ই জানেন যে আমি আপনাকে অনুসরণ করি। আরমান হেসে উঠে বলল, আমি আবার অনুসরণ করার মতন কোনো মানুষ হলাম নাকি? না আমি তেমন কোনো বড় রাজনীতিবিদ, না আমার খুব বেশি নাম ডাক আছে। আমাকে অনুসরণ করো না, আমার থেকে বড় কোনো রাজনীতিবিদকে অনুসরণ করো। আপনি যেমনই হন না কেন, এসবের মাঝে আমার আশাই আপনাকে দেখে। আমি জানি আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমার কাছে আপনি একজন চমৎকার ব্যক্তিত্ব। আমি জানি না আমি আপনার মতন হতে পারব কিনা, তবে আমি চেষ্টা করি আপনার মতন হওয়ার। এই নির্বাচনে আমি আপনার প্রতিপক্ষ দলের ঠিকই, তবে বিশ্বাস করুন, আমি চাই আপনি জিতুন। কারণ আমি জানি আমাদের দুজনের লক্ষ্য এক। যদি আপনি জেতেন তবে শিক্ষার্থীদের কথা ভাববেন, কিন্তু যদি অন্য কেউ জেতে তবে তারা ভাববে শুধুমাত্র নিজেদের কথা। আরমান এবার সোজা হয়ে বসল। মুনতাসিরের কাঁধে হাত রেখে বলল, সবার তোমার প্রতি অনেক আশা মুনতাসির। এখন এই ছোট পরিসরে নির্বাচনে দাঁড়িয়েছ, ভবিষ্যতে হয়তো আরও বড় পদে দাঁড়াবে। মেয়র, এমপি, তারপরে হয়তো ধীরে ধীরে মন্ত্রীর দিকে যাবে। একটা কথা সবসময় মাথায় রাখবে, জনগণের আমাদের প্রতি অনেক আশা। রাজনীতিবিদ নিয়ে মানুষের মনে খুব ঘৃণিত একটা ধারণা আছে, আর এটা সারা জীবন থাকবে, আমি সেসব জানি। কেননা অন্যদেরকে আমরা বদলাতে পারব না, তাই আমাদের চেষ্টা করতে হবে নিজেদেরকে বদলানোর, নিজেদেরকে ঠিক পথে রাখার। এখন যেই নীতিতে চলছ সেই নীতি সারা জীবন অবলম্বন করো। তবে আমিও গর্ব করে বলতে পারব,
হ্যাঁ, কেউ আমায় দেখে অনুপ্রাণিত হয়ে এখনও সৎ পথেই রাজনীতির মাঠে রাজ করে বেড়াচ্ছে। মুনতাসিরের কাঁধে থাকা আরমানের হাতের উপর মুনতাসির পাল্টা হাত রেখে আশ্বস্ত করে বলল, কথা দিচ্ছি আপনাকে, সারা জীবন এই নীতিতেই বাঁচব। যদি কখনো আমার আরও বড় জায়গায় যাওয়ার সুযোগ হয়, তখনও জনগণের ভরসা আমি হারাতে দেব না। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে আরজুর দুপুর পার হয়ে গেল। হোস্টেলে পৌঁছতে পৌঁছতে আরও 1 ঘণ্টার মতন সময় লাগল। হোস্টেলে ঠিকমতো পৌঁছেছে ঠিকই, তবে কেন যেন শান্তি পাচ্ছে না। মনের মাঝে একটা অস্থিরতা কাজ করছে। এতক্ষণে নিশ্চয়ই বাড়ির সবাই জেনে গেছে যে আরজু বাড়িতে নেই। নিশ্চয়ই অশান্তিও শুরু করেছে। কে জানে প্রার্থনা আর ওর মায়ের কি হল? আদৌ ওরা ঠিক আছে কিনা সেটাও জানে না। ওর বাবা আর ভাই থাকতে ভালো থাকার কথাও না। অমানুষগুলো না জানি কি অত্যাচার করছে। এত সব চিন্তা নিয়ে আর কিছুই ভালো লাগছে না। কেন যেন নিজেকে স্বার্থপর মনে হচ্ছে। মনে হচ্ছে নিজের সংগ্রামগুলো সত্যি করার জন্য ওর আপাকে বিপদের মাঝে ফেলে রেখে এলো। যদি ওরা কিছু খারাপ করে ফেলে প্রার্থনার সাথে? আর ভাবতে পারল না আরজু। বোরকাটা খুলে গোসল করতে গেল। নাসিমা বলেছিল যেখানে থাকে সেই ঠিকানাও যেন বদলায়, কাউকে কিছু না বলে, আর সেটাও খুব তাড়াতাড়ি। আরজু জানে ফিরোজ পাগল কুকুরের মতন ওর খোঁজ করবে, আর ওকে সাহায্য করবে আরজুর নিজেরই মায়ের পেটের ভাই, যাদের শরীরে একই রক্ত বইছে। কিন্তু এখন এত তাড়াতাড়ি অন্য জায়গায় থাকার ব্যবস্থা করবে কি করে? বাড়ি ভাড়া নিয়ে থাকার মতন সামর্থ্য নেই আরজুর। কোনো মেসেই উঠতে হবে। পরিচিতও তো কেউ নেই যাকে একটু সাহায্য করতে বলবে। হাতে গোনা 2-1 মানুষের সাথেই তো কথা হয়। অনেক ভাবনা চিন্তা করে নিজের এক বান্ধবীকে কল করল। আগে একসাথে একই হোস্টেলে থাকত, কিন্তু কয়েক মাস হল নুসরাত অন্য জায়গায় গিয়েছে। ওর থেকে শোনা যাক যে কোনো থাকার ব্যবস্থা করতে পারে কিনা। আরজু ফোন দিল নুসরাতের নাম্বারে, কিন্তু নুসরাত জানালো যে ওখানে কোনো সিট ফাঁকা নেই, তবে আশ্বস্ত করেছে থাকার জায়গা ফাঁকা হলে সঙ্গে সঙ্গে আরজুকে জানাবে। হতাশা আর একরাশ চিন্তা সমেত আরজু ফোনটা কেটে দিল। আর কাকে ফোন দেওয়া যায় সেসব ভাবতে লাগল। অনেক ভাবনা চিন্তা করে আরও একটা মানুষের কথা মনে পড়ল আরজুর, যে বলেছিল যদি কখনো কোনো দরকার হয় তাহলে যেন তার সাথে আরজু যোগাযোগ করে। কিন্তু আরজুর কেন যেন তারপরেও ফোন দিতে অস্বস্তি হচ্ছে। হ্যাঁ, মানছে সেই মানুষটা বলেছিল সাহায্য করবে, তাই বলে এভাবে হঠাৎ করে কি সাহায্য চাওয়াটা ঠিক হবে? এমন তো না যে আরজুর খুব ভালো সম্পর্ক বা ওর সাথে রোজ কথা বলে। বরং যে 2-1 বার কথা হয়েছে ওই মানুষটাই আগে এসে কথা বলেছে। আরজু কখনো নিজ থেকে খোঁজ নেয়নি, আর আজ সরাসরি সাহায্যের জন্য কল করবে। অনেক ভাবল আরজু। ভাবনা শেষে ঠিক করল না, কল করবেই। বিপদে পড়েছে জন্যই তো সাহায্য চাইছে, এমনিতে তো আর চাইত না। কল করল সেই মানুষটার নাম্বারে। প্রথমবার রিং হয়ে গেলে কিন্তু অপর পাশ থেকে রিসিভ করল না ফোনটা। আরজু আর কল দেওয়ার সাহস পেল না। ভাবল হয়তো ব্যস্ত আছে। নিশ্চয়ই আরজুর ফোনের থেকেও কোনো দরকারি কাজে আছে বলে ফোনটা রিসিভ করছে না। তবে 1 মিনিট পার না হতেই আরজুর ফোনে সেই নাম্বারটা থেকে কল ব্যাক এলো। আরজু ফোনটা রিসিভ করে কানে ধরে সালাম দেবে, তার আগেই অপর পাশ থেকে মুনতাসিরের হাস্যোজ্জ্বল কণ্ঠ ভেসে এলো। আসসালামু আলাইকুম, কেমন আছো আরজু? মুনতাসির যে আরজুর নাম্বারটা চিনতে পারবে এটা আশা করেনি আরজু। হ্যাঁ, আরজুর থেকে নিয়েছিল ওর নাম্বারটা, তাই বলে মুনতাসিরের মতন এমন ব্যস্ত মানুষ যে এই ব্যস্ততার মাঝে আরজুর নাম্বারটা সেভ করে রাখবে, আবার কলব্যাক করে চিনতে পারবে, এটা আরজু আশা করেনি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আসলে এটা বললাম তার কারণ আমি জানি কোনো বিপদে না পড়লে তুমি আমার সাথে যোগাযোগ করবে না। আরজুর এবারে সত্যি নিজেকে স্বার্থপর মনে হল। নিশ্চয়ই মুনতাসির ওকে স্বার্থপর ভাবছে। পরবর্তী কথাটা মুখ দিয়ে বেরোতে চাইল না আর। আরজুর নীরবতার কারণটা বুঝতে পারল মুনতাসির। নিজ থেকে বলে উঠল, তুমি ভেবো না আমি তোমায় স্বার্থপর ভাবছি। তুমি তো কারো সাথে তেমন কথাই বলো না, সেখানে আমি তো একটা ছেলে, সেজন্য এভাবে বললাম। আমি জানি অযথা কথা বাড়ানোর মেয়ে তুমি না। আরজু এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মুনতাসির ভুল বোঝেনি। আসলে বলছিলাম যে ভার্সিটির হলে কি আমার থাকার ব্যবস্থা করে দিতে পারবেন? হঠাৎ ভার্সিটির হলে কেন? যেখানে থাকছো ওখানে কি কোনো সমস্যা হয়েছে? না, এখানে কোনো সমস্যা হয়নি। আসলে আমি এই জায়গাটা বদলাতে চাই। তাই বলছিলাম যে আপনি কি একটা ব্যবস্থা করে দিতে পারবেন ভার্সিটির হলে থাকার? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি।
যদিও আমার মনে হয় না এখন ওখানে থাকার ব্যবস্থা করতে পারব। শেষ আশার আলোটাও যেন নিভে গেল। আর্য হতাশ গলায় বলল, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনি চেষ্টা করতে চেয়েছেন, আমার জন্য এটাই অনেক। আচ্ছা, আমি যদি তোমার অন্য কোনো হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিতে পারি তাহলে হবে? আমার কাজিন যেখানে থাকে আমি ওখানে কথা বলে দেখতে পারি। ভার্সিটি থেকে ওটা কাছে হবে, যাতায়াতেও তোমার সুবিধে হবে। আর্য তড়িঘড়ি করে বলল, হ্যাঁ নিশ্চয়ই, কোথাও একটা ব্যবস্থা করে দিতে পারলেই হবে। আর হ্যাঁ, শুধু একটু দেখবেন টাকাটা যেন কম লাগে, আসলে আমি খুব বেশি টাকা অ্যাফোর্ড করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করে তোমাকে বলছি। তোমার কি খুব বেশি তাড়া আছে? কবে শিফট হতে চাইছো? 2 দিনের মধ্যে হলে ভালো হয়, আমি 2 দিনের মাঝে আমার সবকিছু গুছিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আর্য কৃতজ্ঞতার কণ্ঠে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না। আপনি ভাবতেও পারবেন না আমার ঠিক কত বড় উপকার করলেন, আমাকে কত বড় একটা অনাগত বিপদের হাত থেকে বাঁচালেন। কখনো যদি আমি আপনার কোনো কাজে সাহায্য করতে পারি তবে নিশ্চয়ই বলবেন, আপনার এই ঋণ আমি শোধ করার চেষ্টা করব। মুনতাসির আলতো হেসে ছোট্ট করে বলল, মোস্ট ওয়েলকাম। প্রায় 1 ঘণ্টা হল পার্কের বেঞ্চের উপর বসে আছে আরমান। সকালে যেমন দেখতে তাকে একদমই নেতা নেতা লাগছিল, এখন ঠিক তার বিপরীত লাগছে। শার্ট প্যান্ট পরে দেখতে খুবই সাধারণ একটা মানুষ মনে হচ্ছে তাকে। সেই যে মেয়েটাকে দেখেছিল তারপরে আর দেখাই পেল না। মেয়েটা তো বলেছিল যে এটা নাকি ওর রোজগার আসার জায়গা, তবে আর আসে না কেন? নাকি আরমানই চিনতে পারছে না? আচ্ছা, আরমান আবার চিনতে পারছে না এমনটা তো নয়, হয়তো আরজু প্রতিদিনই আসছে, ওর সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আরমান চিনতে পারছে না। কথাটা মাথায় আসতেই আরমান চোখ দুটো বন্ধ করে সেদিনের সেই মুখটা আবারও মনে করার চেষ্টা করল। এই তো, আরমানের স্পষ্ট মনে আছে মুখটা, তাহলে ওকে দেখে চিনতে পারবে না কেন? এদিকে শীতের দিন হওয়ায় একটু তাড়াতাড়ি সূর্যটা ডুবে গেল, চারিদিক কুয়াশায় ঢেকে যাচ্ছে ধীরে ধীরে। আরও আধা ঘণ্টার মতন আরমান বসে থাকল, তবে এবারে আশা ছেড়ে দিল। ভাবল আজও বোধহয় আরজু আসবে না। আজ আবারও এক বুক হতাশা নিয়ে বেরিয়ে গেল পার্ক থেকে আরমান। আরমান পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে গেল, আর ঠিক সেই সময়ে পার্কের সামনের গেটটা দিয়ে ভিতরে এলো আরজু। যেই বেঞ্চের উপরে এতক্ষণ আরমান বসেছিল আরজু সেখানেই বসল। অনেকগুলো দিন পর আবার নিজের পছন্দের জায়গাটায় এলো। আরজু জানে না এই জায়গাটায় এলে কেন এত শান্তি পায়, তবে হ্যাঁ, খুব ভালো লাগে। নিজের সাথে একটু একাকী সময় কাটাতে তার খুব ভালো লাগে। আরজুর বন্ধুবান্ধব ভালো লাগে না, কারো সাথে সম্পর্ক গড়ে তুলতে চায় না, কাউকে বিশ্বাস করে উঠতে পারে না। মানুষকে নিয়ে যে ভীষণ অবিশ্বাস আরজুর মনে। আরজুর ধ্যান ভাঙল ফোনে মেসেজ আসার শব্দে। ফোনটা হাতে নিয়ে দেখল মুনতাসির মেসেজ করেছে। একটা ঠিকানা পাঠিয়েছে, হোস্টেলের ঠিকানা। পরপর আরেকটা মেসেজ পাঠালো মুনতাসির, তোমার থাকার ব্যবস্থা করে ফেলেছি, তুমি চাইলে কালকেই শিফট করতে পারো, ভার্সিটি থেকে খুব কাছে। মেসেজটা দেখার সাথে সাথে আরজু উঠে দাঁড়াল। যেহেতু মুনতাসির বলছে চাইলে কালই শিফট করতে পারে, তাহলে কালকেই চলে যাওয়া ভালো। হোস্টেলে তো তেমন কোনো জিনিস নেই আরজুর, ওই তো কয়েকটা বই, খাতা আর জামাকাপড়, ওগুলো গোছাতে আর কত সময় লাগবে। আর দেরি না করে আরজু যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াল। তখনই আরমান পুনরায় সেখানে এলো। বাইকের চাবিটা খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে পেল আরমান বাইকের চাবিটা বেঞ্চের একটা কোণার দিকে পড়ে আছে। কাঙ্ক্ষিত চাবিটা হাতে নিয়ে আরও একবার আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিল যে কোথাও আরজুকে দেখা যাচ্ছে কিনা। আরজুকে গেটের দিকে চলে যেতে দেখা গেল, কিন্তু আরমান পিছন দিকে দেখে চিনতে পারল না। আরও একবার একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের পথে পা বাড়াল আরমান, আর আরজু নিজের পথে চলমান। ঘরের এক কোণায় ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে প্রার্থনা। ইতোমধ্যে ফিরোজ পুরো ঘর লণ্ডভণ্ড করে ফেলেছে। প্রার্থনা বারবার করে বলছে যে আরজু নেই ঘরে, কিন্তু ফিরোজ যেন মানতেই চাইছে না। বাইরে খুঁজে তো আরজুকে পায়নি, তাহলে আরজু যাবে কোথায়? নিশ্চয়ই আরজু এত সাহসী না যে পালাবে। দরজার কাছে নাসিনা চুপচাপ দাঁড়িয়ে দেখছেন সবটা। তার মুখের অভিব্যক্তি দেখে কিছু বোঝা যাচ্ছে না যে তার মনের ভেতরে কি চলছে। তিনি ফিরোজকে আটকাচ্ছেনও না, আবার প্রার্থনাকে কাঁদতে দেখে সান্ত্বনাও দিচ্ছেন না। খুঁজতে খুঁজতে ফিরোজ এবার সত্যি আশাহত হল। ও জানে আরজু নেই, তাও খুঁজছে। মাথায় যেন রক্ত চড়ে বসেছে। কোণার দিকে দাঁড়ানো প্রার্থনার দিকে তেড়ে গিয়ে এক হাতে চোয়াল চেপে ধরে বলল, সত্যি করে বল প্রার্থনা, আরজু কোথায়? ও নিশ্চয়ই গ্রাম ছেড়ে বেরোতে পারেনি, বেরোলে আমার লোকেরা দেখত। সত্যি করে বলকে কোথায় লুকিয়ে রেখেছিস? প্রার্থনা ক্রন্দনরত গলায় বলল, সত্যি বলছি ফিরোজ ভাই, আমি জানি না আরজু কোথায়। ও কখন বেরিয়ে গিয়েছে আমি সেটাও জানি না, আমায় কিচ্ছু বলে যায়নি ও। আমাকে তোর ভাই পাসনি যে তোর এসব কথা বিশ্বাস করে নেব? আমি জানি আরজু কোথায় গিয়েছে, তুই জানিস, ঠিকানা বল।
ও কোন ভার্সিটিতে পড়ে নাম বল। ও যেখানে আছে আজকে সেখান থেকে ওকে খুঁজে বের করে তুলে এনে বিয়ে করব। আমি জানি না ও কোথায় আছে, ও কোন ভার্সিটিতে পড়ে, আমি এসব কিচ্ছু জানি না, বিশ্বাস করো। ও কখনো আমাকে কিচ্ছু বলেনি এসব বিষয়ে। প্রার্থনা কথাটা বলার সাথে সাথে ফিরোজ ওকে এক প্রকার ছুঁড়ে মারল। পিছনের দেয়ালের সাথে ধাক্কা খেল প্রার্থনা, আর্তনাদ করে উঠল। ফিরোজের বোধহয় এতে ভালোই লাগল, দাঁত পিষে বলল, আমি খুঁজে নেব ওকে। ফিরোজের চোখ পড়ল এবার আরজুর ব্যাগের ওপর। ব্যাগটা খুলে একে একে তার ভেতরে থাকা সব কিছু বের করল। সবশেষে একটা কাগজের টুকরো পেল, বাসের টিকিট, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঢাকার বাসের টিকিট।